নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, ই কনসালটেন্ট, WB এনজিওস। আজকের যে আলোচনাটা আমার যেটা মনে হচ্ছে যে আপনারা অনেকবার প্রশ্ন করেছিলেন এবং অনেক প্রজেক্টগুলো এভাবে আসে যে বৃদ্ধাশ্রম করার জন্য ফান্ড কীভাবে পাওয়া যায়, কি কি ডকুমেন্ট রাখতে হবে এনজিওতে, এনজিওর পরিকাঠামোটা কীরকম হলে এই ফান্ডগুলো পাওয়া যায়, সে বিষয়ে আজকে আলোচনা। আপনারা বিভিন্ন জেলা থেকে এবং কি উড়িষ্যা, আসাম, ত্রিপুরা থেকেও প্রশ্ন করেছেন। সে বিষয়ে আজকে আমার মনে হয়েছে যেটা যে আপনাদেরকে ক্লিয়ার একটা ধারণা দেওয়ার। আপনারা এর আগেও হয়তো অনেকগুলো সেশন শুনেছেন বা অনেকগুলো ভিডিও দেখেছেন এই বিষয়ে, কিন্তু আজকে আপনাদের যে জিনিসটা বলবো যে কী ক্যাটাগরিতে আপনারা ডকুমেন্ট রেডি করবেন এবং এনজিওর যে বৃদ্ধাশ্রম ওপেন করার যেটা ইচ্ছে যে করতে চাইছে অনেক এনজিও, তাহলে কি কি করতে হবে সেই প্রক্রিয়াটা আপনাদেরকে জানাবো। কারণ এটা একটা বিশাল বড় ধরনের প্রজেক্ট এবং এটা সহজেই পাওয়া যায় যদি আপনার সব কিছু ঠিক থাকে তবেই। এই ঠিক থাকাটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, নাহলে কিন্তু আপনার প্রচেষ্টা বৃথা হবে, আপনার এতদিনের কষ্ট করা কোনো লাভ হবে না। তাই এই বৃদ্ধাশ্রমটি প্রজেক্ট প্রতি বছরই দেয়। এই বৃদ্ধাশ্রমটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট রয়েছে। সেই প্রজেক্টে আপনাদেরকে নিশ্চয়ই আগের বারে আমি বলেছিলাম যে প্রজেক্টগুলো ওপেন হয়েছে। এটা কি হয়, সব ডিস্ট্রিক্টে দেয় না, কিছু কিছু ডিস্ট্রিক্ট ওরা মেনশন করে দেয় যে এই ডিস্ট্রিক্টে আমরা বৃদ্ধাশ্রমের জন্য এনজিওকে অনুদান দেব। মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস থেকে এগুলো দেওয়া হয়। আপনাদেরকে প্রথমত আমি বলবো যেটা যে সমস্ত এনজিওর মনে হয়েছে যে আমরা বৃদ্ধাশ্রম খুলবো বা অনেক প্রচেষ্টা করেছেন বা খুলতে পারেননি বা অ্যাপ্লাই করার পরেও অনেকে দেখবেন যে রিজেক্ট হয়ে গেছে, তাদের জন্য কিন্তু আজকের এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এনজিও করতে গেলে বড় প্রজেক্ট না করলে এনজিও পরিচালনা করা যায় না। আপনাকে বৃহৎভাবে চিন্তা ভাবনা করতে হবে। তার জন্য কিন্তু প্রজেক্ট পরিকাঠামো, অ্যাডমিনিস্ট্রেশন এগুলো কিন্তু থাকাটা কিন্তু বাধ্যতামূলক। আমরা তো অ্যাপ্লাই শুধু করে দিই, তারপরে যখন ইন্সপেকশনে আসে দেখা গেলো যে কিছুই খুঁজে পাচ্ছে না, তারপরে ক্যান্সেল। এই যে প্রক্রিয়াটা, সবাই ভাবছেন যে আমি অ্যাপ্লাই করলেই পেয়ে গেলাম, অ্যাপ্লাই করলেই পেয়ে যাব, এনজিও আছে মানে আমি গ্র্যান্ট পাবই না, এটা ভুল কথা। গ্র্যান্ট পাওয়াটা সম্পূর্ণ কিন্তু একটা আলাদা বিষয়, এবং আপনার এনজিও থাকা মানেই যে গ্র্যান্ট আপনাকে দেবে এর কোনো মানে নেই। তার জন্য আপনাকে সেই ক্যাটাগরিতে থাকতে হবে। যেমন আপনি ভালো শিক্ষিত একজন সেক্রেটারি বা প্রেসিডেন্ট থাকার যে গুণাগুণটা, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনাকে প্রত্যেকটা জিনিসের গুরুত্ব বুঝে আপনাকে আগাতে হবে। তো আজকের যেটা আলোচনাটা যেটা আমরা শুরু করব যে বৃদ্ধাশ্রম পেতে গেলে কি কি এনজিওকে আগের থেকেই ঠিক করে রাখতে হবে। সবাই ভালো করে শুনবেন এবং শেষ পর্যন্ত শুনবেন। অর্ধেকটা শুনে ফোন করবেন, এটা আমার খুব খারাপ লাগে। কারণ আমি বলার পরও যদি আবার মুখে বলতে হয়, পরে ফোন করে যদি বলতে, তাহলে কিন্তু এটা খুব একটা বাজে জায়গায় চলে যায়। এক নম্বর যেটা হলো যে এনজিওর প্রথমত যদি বৃদ্ধাশ্রম খুলতে হয়, তার এনজিওর যে অ্যাকোমোডেশন কথা অর্থ হলো আপনি যেখানে বৃদ্ধাশ্রম করবেন সেখানে কিন্তু আপনার পরিকাঠামো থাকতে হবে। আপনি যে আশ্রম ওপেন করবেন তার জন্য তো একটা বিল্ডিংয়ের দরকার, সেটা কিন্তু আপনার থাকতে হবে। নিজস্ব থাকতে পারে বা রেন্টেড থাকতে পারে, এই দুটো কিন্তু হতে পারে। আপনার কিন্তু এটা মাথায় রাখতে হবে
যে নিজেরও বিল্ডিংয়ে করতে পারেন অথবা রেন্ট নিয়েও কিন্তু করা যায়। একটা গেল। 2 নম্বর যেটা হলো যে ক্যাপাসিটি। আপনারা মনে করুন যে 25 জন বৃদ্ধ বৃদ্ধাকে রাখার জন্য আপনাকে একটা প্রজেক্ট আবেদন চেয়েছে, কিন্তু আপনার সেই পরিকাঠামোটা নেই। তো 25 জন যে রাখবেন তার যে ক্যাপাসিটি, এই 25 জনের থাকার অ্যাকোমোডেশন, তার পূর্ণ ব্যবস্থা আপনার কিন্তু এনজিও থাকতে হবে। যেমন কীরকম পূর্ণ ব্যবস্থা, আমি যদি এই 25 জনের জন্য যদি 3টে বা 4টে রুম হয়, ইলেকট্রিসিটি হতে হবে, যেরকম গরম জলের ব্যবস্থা থাকতে হবে, ওয়াটার অ্যাভেলেবেল হতে হবে, ইলেকট্রিক সব 24 ঘন্টা যেন ফ্যাসিলিটি থাকে, এবং হাইজিন, ওই এলাকাটা ওই জায়গাটা যেন হাইজিন থাকে, এরকম একটা পরিবেশ আপনার কিন্তু চুজ করতে হবে। এই পরিবেশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে বলি 3 নম্বর যেটা হলো যে আপনার এই যে পরিচর্যার জন্য আপনি যে বৃদ্ধাশ্রম করবেন তার তো একটা পরিচর্যা লাগবে। তো পরিচর্যার জন্য যে স্টাফ রিক্রুটমেন্ট, আপনার যে স্টাফ, অবশ্যই আপনি ভাবছেন যে এই স্টাফের বেতন কে দেবে, যখন প্রজেক্ট রান হবে অবশ্যই আপনাকে সেই প্রজেক্টে উল্লেখ করা থাকবে যে কতজন আপনারা এমপ্লয়ি নিয়োগ করছেন এবং এদেরকে আপনি পে করতে পারবেন, তার জন্য আপনার স্যালারি দেবে। কিন্তু এই যে এমপ্লয়িগুলো থাকবে এগুলো কিন্তু অবশ্যই যেন এক্সপিরিয়েন্স পারসন হয়। এক্সপিরিয়েন্স পারসন মানে যেরকম একটা নার্স নিয়োগ করবেন, তো একজন মহিলা একটা পুরুষ নার্স রাখতে হবে সেবার জন্য। তো এই দুটো নার্স যেন তাদের সার্টিফিকেট থাকে, তারা যে নার্সের কাজ করে বা তারা যে জানে সেবা করতে, তারা একটা ডকুমেন্ট থাকতে হবে। একটা যে কোনো লোককে রাখলে কিন্তু এটা হবে না। এগুলো নিখুঁত পয়েন্টগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে যে এক্সপিরিয়েন্স পারসন মানেই আপনার যেন কোনো ট্রেনিং করে থাকবে, কোনো অভিজ্ঞতা রয়েছে, তার ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে। আপনি নার্স রাখুন, একটা নার্স রাখতে পারেন, আপনি একজন ছেলে নার্স অথবা একটা মহিলা নার্স আপনাকে রাখতেই লাগবে, নাহলে কিন্তু আর সেই নার্সগুলোর ডকুমেন্ট এক্সপিরিয়েন্স কপি থাকতে হবে। গেল এটা। এরপরে আপনার কুকম্যানটা যারা রান্না করবে বা যারা ব্যবস্থা করবে তাদের কিন্তু একটা পেশাদার কুক, আমি বলছি না যে পেশাদার কুক হতে হবে, তবে যেন হাইজিন রান্না হয়, হাইজিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারে এবং সে বৃদ্ধার জন্য কোনো রকমের শারীরিক সমস্যা না ঘটে সেই রকম রান্না বান্নার একটা লোক আপনাকে, এক্সপার্ট লোক রাখতে ব্যবস্থা থাকতে হবে। যে কুকম্যান যেটা বলা হয় সেটা কিন্তু আপনাকে অ্যারেঞ্জ করতে হবে। এরপরে আপনার ধরে পড়েন যে সিকিউরিটি গার্ড থাকে, সিকিউরিটি গার্ড মানে আপনার যে কেয়ারটেকার কিন্তু আপনাকে এমপ্লয়ির মধ্যে সেই প্রজেক্টের মধ্যেই উল্লেখ থাকে কেয়ারটেকার, সেই কেয়ারটেকার আপনাকে বিশ্বস্ত একটা লোক আপনাকে নিয়োগ রাখতে হবে 24 ঘন্টা, যারা যে কেয়ারটেকারের ব্যবস্থা যেন থাকে। এরপরে অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে আপনাকে আমি বলবো যারা এনজিও, যারা অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা কমিটি যারা চালাচ্ছেন, সেই পরিচালনা কমিটি তাদের অ্যাডমিনিস্ট্রেশনের যে প্রক্রিয়াটা, যেমন আপনি যে বাজেটটা আপনি রান করবেন, মনে করুন আমি উদাহরণস্বরূপ বলছি যে 35 লক্ষ টাকা আপনি একটা বাজেট 1 বছরে করেছেন, সেই বাজেটে এমন যেন বাজেটে অ্যাডমিনিস্ট্রেশন চার্জ যেন এরকম না হয়ে যায় যে 30% আপনি অ্যাডমিনিস্ট্রেশন চার্জ বসিয়ে রেখেছেন, মানে 1 লক্ষ টাকায় 30,000 টাকা আমার অ্যাডমিনিস্ট্রেশন চার্জ পরিচালনা, না, এরকম ভুল কখনো করবেন না। এই অ্যাডমিনিস্ট্রেশন চার্জটা 10% বেশি করতে যাবেন না। অ্যাডমিনিস্ট্রেশন ফিসটা প্রজেক্টের মধ্যে 10% দেবেন। একটা নোট আপনারা করতে পারেন যে 10% আপনার অ্যাডমিনিস্ট্রেশন কস্ট আপনাকে দেখাতে হবে। এরপরে আপনার যে বেনিফিশিয়ারি, মানে কথা হচ্ছে যারা বৃদ্ধারা, এগুলো আপনাকে আগে থেকে, যদি মনে করুন যে আমার আগের বছর আমি এটা অ্যাপ্লাই করব, তাহলে আগে থেকেই কিন্তু আপনাকে আইডেন্টিফাই করে রাখতে হবে যে আমার এই 25 জন বৃদ্ধা আমার আইডেন্টিফাই করা হয়েছে, তাদের আধার কার্ড, তাদের ঠিকানা, অ্যাড্রেস, এদেরকে আপনারা রাখবেন। এলাকা ভিত্তিক পরিদর্শন করে, এলাকায় যে ভিজিট করে আপনাকে এই 25 জনকে রেডি রাখতে হবে। যদি প্রজেক্ট পাই আপনাদের অবশ্যই আমি বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করব। সেই যে এই বেনিফিশিয়ারি লিস্টটা আপনাকে আগে থেকে রেডি করে রাখতে হবে, এরিয়া বেসিক ভিজিট করে নিয়ে।
তখন কি হবে, আপনার রান করার ক্ষেত্রে আপনার খুঁজতে হবে না। আমরা কি করি, প্রজেক্ট যখন খুলে তখনই আমরা খুঁজে বেড়াই কোথায় পাবো, ও খুঁজতে খুঁজতে দেখা গেলো ডেটটা পার চলে গেল, বা এটা ভুয়ো নাম ঢুকিয়ে দিলাম। যখন ইন্সপেকশনে আসলো, যখন দেখতে গেলো দেখো যে নেই, তখনই ক্যান্সেল। এই জিনিসটা কিন্তু করা যাবে না। তার জন্যই আজকের বিশেষ যেগুলো আমি পয়েন্টগুলো বললাম, এগুলো পয়েন্ট কিন্তু আপনাকে মাথা রেখেই আগাতে হবে, নাহলে কিন্তু কোনোদিনই কিন্তু বৃদ্ধাশ্রম অত সহজভাবে খোলা সম্ভব নয়, বা আপনাকে গ্র্যান্ট দেবে না। এরপরে এই যে বৃদ্ধা যারা থাকবেন আশ্রমে, তাদের জন্য একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আপনাকে করতে হবে। ডক্টর অ্যাপয়েন্টমেন্ট কীরকম, যে MBBS ডক্টর হতে হবে। RMP হলে চলবে না, হাতুড়িয়া হলে চলবে না, আপনি একটা হাতুড়িয়া জোগাড় করে দিয়ে চলে আসলেন হবে না। আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট করে রাখবেন টেম্পোরারি, যেগুলো MBBS ডক্টর, MBBS লাইসেন্স আছে। এমন না যে কোনো সরকারি হসপিটালে ডাক্তারকে আমার করতে হয়, কোনো মানে নেই। আপনার কিন্তু MBBS পাশ করা ডাক্তার কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট রাখতে হবে। হোমিওপ্যাথি হোক, এলোপ্যাথি হোক, আপনাকে ব্যবস্থা দুটোই করতে হবে। এই যে প্রাথমিকভাবে যেটা বললাম, এই যে জিনিসগুলো, এবং কি আপনার ডকুমেন্ট, এটা আপনার অ্যাডমিনিস্ট্রেশনের পার্টটা বললাম। এরপর যে ডকুমেন্ট যেটা হলো আপনার, যে 3 বছরে ITR আপনার এনজিও থাকবে, প্যান কার্ড, রেজিস্ট্রেশন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই যেন SBI বা PNB বা আর যেরকম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো রয়েছে, সেগুলো করলে ভালো। এই জন্যই ভালো বলছি, আমি কোনো পার্টিকুলার চুজের কথা বলছি না। পোর্টালে যে ব্যাঙ্কটা লাইভ করছে, SBIটা থাকলে কি হয়, সবসময় SBIটা পাওয়া যায়। অনেক সময় পোর্টাল আপডেট থাকে না, এমন একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছেন, সেই ব্যাঙ্কটা সই করছে না, আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। ওই জন্য SBI অ্যাকাউন্ট থাকলে কি হয়, আপনার যে কোনো প্রজেক্টে একটা SBI নাম, ব্যাঙ্কের নাম থাকে। এই জন্য আপনারা SBI অ্যাকাউন্ট অবশ্যই খুলে রাখবেন একটা। প্রত্যেক এনজিওকেই বলছি আমি, প্রজেক্টের ক্ষেত্রে খুব ভালো হয়। আমি অনেক জায়গায় দেখেছি, আমি নিজেও ঠকেছি, যে যখনই অ্যাপ্লাই করতে গেলাম দেখা গেল যে সেই ব্যাঙ্কের নামই নেই, অ্যাপ্লাই করতে পারলাম না। আপনার জন্য তার পোর্টাল গভর্নমেন্ট আপডেট করতে যাবে না, যা আছে সেটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা হয়ে গেল। এরপরে আপনাকে ফায়ার লাইসেন্স কিন্তু আপনাকে জোগাড় করতে, ফায়ার ব্যবস্থা আপনাকে, ফায়ার লাইসেন্স আপনাকে নিয়ে রাখতে হবে। ফায়ারের সম্পূর্ণ অ্যাকোমোডেশন থাকতে হবে। যদি কোনো রকমের কোনো দুর্ঘটনা ঘটে, যদি তাৎক্ষণিকভাবে আপনি রেস্কিউ করতে পারেন, তার জন্য কিন্তু ফায়ারের ব্যবস্থা থাকতে হবে। এই যে ফায়ারের লাইসেন্স আপনার নিয়ে রাখা, বা আপনাকে পরিকাঠামো আছে, এইগুলো জিনিস কিন্তু প্রত্যেকটা কিন্তু নিখুঁতভাবে ইন্সপেকশন যিনি আসবেন অফিসার, তিনি কিন্তু দেখবেন। একটা জিনিস যদি আপনার গণ্ডগোল হয়, আপনাকে রিজেক্ট করে চলে যাবে। ডকুমেন্টের ক্ষেত্রে আগেও আপনাদের বলেছি, রেজিস্ট্রেশন, MOA থাকবে অবশ্যই। তার মধ্যে আপনাকে প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ITR 3 বছরে অডিট, 3 বছরের অ্যানুয়াল রিপোর্ট, এবং যদি এর আগে কোনো দিন কোথাও যদি সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড পেয়ে থাকেন, বা যে কোনো এজেন্সি ফান্ড পেয়ে থাকেন, তার ইউটিলাইজেশন সার্টিফিকেটটা আপনাকে রাখতে হবে। সেক্রেটারি প্রেসিডেন্টের মেল ID বা তার কমিউনিকেশনটা অবশ্যই লাগবে। এই কটা জিনিস আপনাকে কিন্তু প্রাথমিকভাবে আপনার এনজিওতে পরিষ্কারভাবে মেনটেন করতে হবে, না হলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। অনেকের এনজিও এখনও ওয়েবসাইট করেননি, একটা ডাইনামিক ওয়েবসাইট অবশ্যই লাগবে, যেখানে আপনার এনজিওর সমস্ত কার্যক্রম মানুষজন ওয়েবসাইটে দেখতে পারে। এরপরে আপনাকে সম্পূর্ণ জিনিস তথ্যগুলো থাকলে, যদি আপনার এরপরে যদি কোনো প্রতি বছরই ওপেন দেয়, আপনার ডিস্ট্রিক্টে যদি অ্যালাউ করে, আপনার স্টেটে যদি অ্যালাউ করে, তাহলে কিন্তু আপনি বৃদ্ধাশ্রমের জন্য আবেদন করতে পারবেন। আপনার অনুদান মানে 80 বা 90% আপনি নিজেই জানবেন যে আমি পেতে পারি, কারণ আমার কোনো রকমের ডিসপুট নেই। তারপরেও 10% থাকবে মানে এদিক ওদিকে, সেই যে ওদিকটা আপনাকে সেখানেই বুঝতে হবে, তার মুভমেন্ট দেখে বুঝতে হবে। তাহলে এই বিষয়টা আপনারা পরিষ্কার, যে বৃদ্ধাশ্রম খোলার জন্য কী কী জিনিস আমাদেরকে আগে থেকে রেডি করতে হবে, নাহলে কিন্তু বৃদ্ধাশ্রমে আবেদন করা যাবে না, বা করলেও কোনো লাভ হবে না। এইগুলো জিনিস আপনারা পরিষ্কারভাবে মেনটেন করুন, বা আগে থেকে রেডি করে রাখুন। যখনই বৃদ্ধাশ্রমের অ্যাপ্লিকেশন বের হবে, তখন আপনি আবেদন করতে পারবেন। তাহলে কিন্তু
সমস্যা হবে না, কোথাও পাওয়ার চান্সটা অনেকটাই বেশি থাকবে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই মেল অথবা হোয়াটসঅ্যাপ করবেন। আজকে এই পর্যন্তই, নমস্কার।